আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন আগে টঙ্গীর খতিব মুফতি মহিবুল্লাহ গুম হয়। আসলে এই গুম হওয়ার রহস্যটা কতটুকু সঠিক? ওনাকে কি সত্যিকারেই গুম করা হয়েছিল, নাকি নিজে নিজে আত্মগোপন হয়েছিলেন ভাইরাল হওয়ার জন্য, কিংবা ভিন্ন কোনো তরিকা? চলুন আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানব। দর্শক, আমরা জানি ওনাকে ঘুম করার কারণ হিসাবে দর্শানো হয়েছে উনি ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, মসজিদের মেম্বার ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, বিধায় ওনাকে ঘুম করা হয়েছে। যাই ফার্স্টে আমরা উনি যেদিন ঘুম হয়েছে, এমনকি বলা হয়েছে ওনাকে নাকি একটি তেল পাম্পের সামনে দিয়ে ঘুম করা হয়েছে। আসলে ওই তেল পাম্পের সামনে দিয়ে ওনাকে ঘুম করা হয়েছিল কিনা সেটা আমরা আজকের সত্যিকার অর্থে জানবো। প্রথমে আমরা দেখি উনি ওই দিন যেদিন ঘুম হওয়ার ঘটনাটি ঘটে, ওই দিন উনি ওনার ঘর থেকে কীভাবে বের হয়েছিলেন। চলুন আমরা ইতিপূর্বে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া সিসিটিভি ফুটেজ আমরা দেখি। আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করি, ওনার মাথায় কিন্তু কালো পাগড়ি, আর ওনার পুরো শরীরে কোথাও কিন্তু লাল কোনো রুমাল নেই। অর্থাৎ ওনার কিন্তু যখন উদ্ধার করা হয়েছে তখন কিন্তু লাল রুমাল পাওয়া গেছিলো ওনার শরীরে। যেই তেলের পাম্পের সামনে দিয়ে উনি ঘুম হওয়ার কথা, বা একটু পূর্বে যেটা বলেছেন, ওই তেলের পাম্পের সামনে সিসি ক্যামেরা বলতেছে না, সে সরাসরি স্বাভাবিকভাবেই কিন্তু সেখান থেকে হেঁটে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করেন। আবার দেখেন, পুলিশের কাছে যেটা বলেছে যে উনি এখান থেকেই গুম হয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উনি স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছিলেন। চলুন ফার্স্টে আমরা শুনে আসি উনি কিভাবে গুম হয়েছিলেন, এরপর আমরা রহস্যটা তালাশ করে সঠিকটা আপনাদের মধ্যে উন্মুক্ত করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনেক ক্লান্ত, আমারে ওনার কথার পয়েন্টগুলো একটু খেয়াল করি। পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা রয়েছে। আমারও অনেক পেইন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে। মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন। আমারে কত আপনি না বুঝলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই, আপনারা সবাই খতিব খোতাবা আইম্মা এবং ওলামা মানে সর্বস্তরে দিনের খেদমতে যারা আছেন, আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, আপনারা সবাই সতর্ক থাকবেন। কাকে কোনখান দিয়ে কবে কে কিভাবে কি করে, এটা আপনারা চোখের কাছ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে। আসলে আমি কোন বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি, কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না। আমার একটা দল আছে, ওই দলটার নাম হইল উলাইকা হিজবুল্লাহ। আল্লাহর দল ছাড়া আমার দল নাই। ইসলাম নিয়া যে যদ্দুর খেদমত করে আমি তাকে তদ্দুর ভালোবাসি। তবে সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার জুলুম এগুলির ব্যাপারে এই 45 বছরের ইমামতির জীবনে সোচ্চার ছিলাম। আমার এই অত্যাচারের পরেও এই মহিবুল্লাহর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। আমার এই 60 বছরের জীবন গেছে, আর কয়দিন আর বাঁচবো। আমারে যেইভাবে মহাসড়কে আন্না রাখছে মাইপিটের পরে অত্যাচারের পরে, একটা গাড়ি গেলেই আমি শেষ হয়ে যাইতাম গত পরশু রাত্রে। আমারে গত ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন, আগস্ট এই 4টা মাসে আমারে 4টা সিটি দিছে বেনামে। প্রথম সিটিতে লাগছে আপনি করিয়া, এরপরে সিটিতে লাগছে তুমি করিয়া, এরপরে 2টা সিটি লাগছে তুই করিয়া, লাগছে যে অনেক লম্বা। তো আপনাদের সংক্ষেপে যে কথা মনে আছে ওই কথা বলি। 1 নম্বরে লাগছে, আপনারা সবাই টার্গেটে আছেন। ইমাম সাহেবেরা খতিব আইম্মা ওলামা ঘুমাইয়েন না। আমি বুড়া মানুষ, আমাকে এইভাবে টার্গেট করছে। আমি আর কোন কাজে লাগি? বুড়া মানুষ করতে পারি, একটু ধরেই করতে পারি না। আমি ব্রেন টিউমার অপারেশনের রোগী, কিডনি অপারেশনের রোগী, দুর্বল। আমাকে যেভাবে টার্গেট করছে, আপনারা কেউ মুক্ত না। আপনারা খেয়াল করেন, লাগছে যে 1 নম্বরের দাবি না, এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহ সবের লেখছে যে তোরা ওই তোর খতিবের বলিয়া দে, এবং আমাকে লেখছে খতিব তুই 1 নম্বরের আদেশ হলো অখণ্ড। আপনারা খুব কান খুলে শুনেন, মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি।
অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে। কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই, লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। এই এক। দুই নম্বরে লেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বলবি, কৌশলে একবার পক্ষে আমার কথা কইতে হইবে, আমার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না, এইভাবে তুই কথা বলবি। 3 নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্ম কিভাবে নিল, মানে সেটা যদি ওই যে হাঁটি বাইলাম এই কথাটা বহুবার বলছি, এই যে ডায়াবেটিস তো হাঁটি মাজুখান তখন কি ওরা মাইক্রো তো করে নিয়ে না না হ্যাঁ মাজুখান ব্রিজের মাইক্রো না, মাজুখান ব্রিজের পরে একটা ময়লার বিষারি আছে না, ময়লার ঠিক বিপরীতে একটা ট্র্যাক স্ট্যান্ড আছে না, ময়লা ট্র্যাক স্ট্যান্ড পাবে একটু সামনে গেলে তো একটা নিরিবিলি জায়গাটা, কোনো দোকানপাট কিচ্ছু নাই, একটা নিরিবিলি না, আরো 7:20-এর দিকে বোধ হয়, তখন তো কেউই নেই, কোনো দোকান থাকলেও দিয়ে একটা খোলে নেই। ওইখানে গিয়ে আসতে আমি তো এরকম হাঁটতে যাইতেছি, এরকম মাইক্রোটা অ্যাম্বুলেন্সটা এরকম চাপ দিয়া এরকম করিয়া একটা টিস্যু না কাপড় কইতে পারি না, এরকম করিয়া সামনের দরজাটা করিয়ে খুলিয়ে আমার মুখে দরজা, পিছন দরজাটা খুলিয়া আমার এই ডাইন পাশে ব্রেন টিউমার অপারেশন, এই যে এই দেখছেন এই ব্রেন টিউমার অপারেশন হয়েছে, সিটি অ্যাঙ্গেল ব্রেন টিউমার অপারেশন হয়েছে 21 সালে। এই অপারেশন আর কান এই দুইটা এমন জোরে 3টা সাপোর্ট দিছে আমার, আর আমি কইতে পারি না কি হয়েছে, শেষে ঠেলিয়া ঢুকাইছে। তো এরপরে যখন পুলিশ ওনাকে ডাকলো, পুলিশ ডাকার পরে তখন পুলিশের কাছে কিন্তু উনি স্পষ্ট স্বীকারোক্তি দিয়ে ফেলেছেন যে আসলে উনি কীভাবে ঘুম হয়েছে। পুলিশ চলুন আমরা এবার পুলিশ তাকে তলব করার পরে পরবর্তী যে বক্তব্যটি উনি দিয়েছেন সেই বক্তব্যটি আমরা শুনে আসি। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি, নামে পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই, সিএনজি দিয়ে জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি, বাসে উঠা তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে। এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে রাত চলে গেছি। ওইখান থেকে আমি মনে চাইল যে আমি টিকিট করি, কই যাবো, আমার খেয়াল হলো যে আমি পঞ্চগড় যাই। পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি, নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে পুলিশ লাইন্স, এগুলি হাঁটিয়া পার হয়ে গেছে। পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম, ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম। প্রস্থান করতে বসা তারপরে প্রস্থান করলাম, আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো, এরপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে। দর্শক, প্রস্রাব লাগার কারণে পায়জামা জামা খুলে ফেলেছেন, এটা কোনো যুক্তির কথা? আর পায়ে শিকল দিলাম, পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। এক পর্যায়ে আমি শুয়ে পড়লাম, ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম। এরপরে কতক্ষণ যেন আমার ঘুম আসলো। এরপরে সকালে লোকেরা আমারে হসপিটালে নিল। আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি। চতুর্দিকে আলেম ওলামা আসলো।
তো দর্শক, আপনারা ওনার পরবর্তী বক্তব্যটি শুনলেন। মানে উনি একটা ব্যাপার ভালো করে খেয়াল করুন, উনি যে কথাগুলো বলতেছেন ভয়ে ভয়ে বলতেছেন, আবার মাঝে মাঝে কিন্তু ভিডিওটা কাটা কাটা, আবার উনি নিচে হাত দিচ্ছেন, আবার উপরে উঠতেছেন। এর মানে কি? অবশ্যই এই কথা প্রমাণিত হয় ওনাকে এখানে বিভিন্নভাবে নির্যাতন করে এই কথাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে এবং বলতে বাধ্য করা হয়েছে। ক্লিয়ার? তো একটা কথা খেয়াল করেন যে উনি বলেছেন যে প্রসাব লেগেছে কাপড়ে, এই জন্য জামা কাপড় সব খুলে ফেলে দিয়েছে। প্রসাব লাগলে কি কেউ জামা কাপড় সব খুলে ফেলে? এরপর আবার বলেছেন শিকল পড়ে পেয়েছি। একটা শিকল আমি চাইলেই পড়ে পাওয়া যায় নাকি? বুঝলাম না কিছু। এটা নাকি এটা খাজানা। আর যে শিকল দেখেছেন, আচ্ছা শিকল পড়ে পাওয়া যায়, কিন্তু শিকলের তালা কই পাইল? শিকল পড়ে যায়, আমরা দেখেছি ওনাকে শিকলে তালাবদ্ধভাবে, কিন্তু শিকল পড়ে পাইল, কিন্তু শিকলের তালা কই পাইল? মানে কি? আচ্ছা চলুন এরপরে পুলিশ কি বক্তব্য দেয়, পুলিশের বক্তব্য শুনে আসি। আপনারা জানেন যে মহিবুল্লাহ মিয়াজি, যিনি টিএনটি মসজিদের ইমাম, দীর্ঘ সময় যাবৎ উনি ইমামতি করেন, উনি একটা এজাহার দিয়েছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি 4-5 জন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং পঞ্চগড়ে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজেহাল অবস্থায়। সেখানে উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন, যেটা একটা স্বাভাবিক অবস্থা না। পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন। রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত, উনি একটু সময় চান। তো আমরা অ্যাকর্ডিংলি তাকে সময় দেই এবং উনি তার ওই দিনেই বিকেলবেলা এসে একটা এজাহার, উনি লিখিত এজাহার দায়ের করেন। সেখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলি আপনারা কম বেশি জানেন, যেহেতু ওনাকে জোর জবরদস্তিপূর্বক অপহরণ, হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরও কিছু ঘটনার কথা বলেছেন। তো সেইগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি। তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন, উনি নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি ওনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার। তো এরকমভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে, সিএনজি কোনো সময় অটো, এখান থেকে বাস যুগে উনি এসে যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাবতলী থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন। টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো পঞ্চগড়ের টিকিট কিনতে গিয়ে উনি বগুড়ার পেন্টাগন হোটেল, যেটা কিনা শেরপুর থানা সম্ভবত, না যদি ভুল না করি কোথাও, তো ওইখানে যে যাত্রা বিরতি করে সেইখানে উনি নেমে উনি এই অজু নামাজ করেন মাগরিবের টাইমে। তো এরপরে উনি পঞ্চগড়ে চলে যান। এরপরে ওখান থেকে উনি নিজেই হাঁটতে ওইখানে যে পড়ে যান বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের এই অবস্থায় তাকে আবিষ্কার করেন। তো এইটা আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যেই শ্যামলী পরিবহন, যেই বাসে উনি গিয়েছেন সেই মূলী পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং একই সাথে আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির বদৌলতে অনেক কিছু চিহ্নিত করা যায়, এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে ওনার সামনে ওনাকে আমরা ডাকি। উনি যেহেতু ভিকটিম এবং বাদী এখনও, ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ আমি এইভাবে গিয়েছি, যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া। আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত। এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে কিনা, কি অবজেক্টিভ ওনার মধ্যে রয়েছে, আরও কারো জড়িত রয়েছে কিনা, এটি এখন আমরা স্পষ্ট করতে পারিনি, কারণ এটা টু আর্লি টু অ্যাকচুয়ালি মেক দিস কনক্লুশন। সো আমরা চেষ্টা করছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখে ওনার বক্তব্যটা কতটুকু মানে সঠিক। উনি বারবারই একটা কথা বলছিলেন যে উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন, যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে, মানসিক কিছু সমস্যার কারণে আমি এই ঘটনাটা করেছি। কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর, এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে যেই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরও যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে। এটি আমাদের দিক থেকে আপনাদের প্রতি এই মুহূর্তবন্ত বক্তব্য। তো ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে শোনার জন্য।
তো দর্শক, আমরা পুলিশের কথার মাধ্যমে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে উনি মানসিক রোগী কিংবা ওনার স্বাস্থ্যের কিছু সমস্যা আছে, এই সমস্যার জন্যই হচ্ছে আজকে উনি এমন একটি কর্ম করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, কেউ যদি কাউকে অপহরণ করে তাহলে কি সে সিসি ক্যামেরার সামনে বসে অপহরণ করবে? অবশ্যই না। অবশ্যই তাকে যদি নির্দিষ্ট কোনো জায়গা থেকে অপহরণ করার আগেই মাকসাদ থাকে, অবশ্যই সেই নির্দিষ্ট জায়গায় যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে অবশ্যই তা স্কিপ কিংবা অ্যাবাউট করে অন্য জায়গায় যাওয়ার পর সেখান থেকে অবশ্যই তাকে গুম করার স্বাভাবিক ব্যাপার। তো আমার মনে হচ্ছে উনি যে এর আগে বলেছেন ওনার বক্তব্যতে যে উনি যেই জায়গাতে বসে আর কি তেলের পাম্পের সামনে বসে ওনাকে আর কি ঘুম করার কথা ছিল, কিন্তু আমার মনে হয় কিংবা আমরা এগুলো দেখে এটাই ভাবলাম যে হয়তো ওই জায়গাটাতে সিসিটিভি ফুটেজ থাকার কারণে তার সামনে বসে তাকে অপহরণ করা হয়েছে। আর যারা অপহরণ করে, যারা এই অপকর্মগুলো করে, এরা কি সিসিটিভি ফুটেজের সামনে বসে করে? অবশ্যই না। অবশ্যই সিসিটিভি ফুটেজকে স্কিপ করে, সিসিটিভি ফুটেজকে অ্যাভয়েড করে অন্য জায়গায় বসে কর্মটা করে। তো এই জন্য এটা কথা বাদ দিলাম, কিন্তু আমরা এখন অন্য একটি ব্যাপারে চলে এসেছি, অন্য একটি রহস্য এই বক্তব্যের মাধ্যমে আমরা পেয়েছি। সেটা হচ্ছে এখানে অবশ্যই ভিন্ন কোনো ইন্ধনদাতা রয়েছে, উনাকে কেউ এটা করিয়েছে, উনি একা এটা করেনি। গুম হয়নি এটা কিন্তু আমরা প্রায় 80% অলরেডি পেয়ে গেছি, কিন্তু তারপরেও 20% এখন আমাদের মধ্যে সন্দেহ, তাকে অত্যাচার করে নির্যাতন করে এটা বলানো হচ্ছে কিনা। কিন্তু পরক্ষণে যদি কথা এটা হয়, যেহেতু এটা ভাই আধুনিক যুগ, উনি যেই বাসে করে গিয়েছে ওই বাসের খোঁজখবর নেওয়া হয়েছে, যেখান থেকে টিকিট কাটা হয়েছে সেখানে খোঁজখবর নেওয়া হয়েছে, বগুড়ায় যেখানে নেমেছে সেখানে খোঁজখবর নেওয়া হয়েছে, ওনার সাথে যারা আরোহণ করেছে বাসে তাদের ব্যাপারে তাদের সাথে কথা বলা হয়েছে। তারপরে এটা আধুনিক যুগ, সব কিছু সহজ। এগুলো কি মিথ্যা? না, এগুলো মিথ্যা, এগুলো সত্য, বের করেছে তো পুলিশ। কিন্তু এখন কথা হচ্ছে এগুলো কি উনি করেছে নাকি ওনার মাধ্যমে কেউ ওনাকে করানো হয়েছে? কারণ এটা অসম্ভব, রাস্তায় যাবে আর সেখানে শিকল পড়া পাবে, তালা চাবি পাবে। আবার দেখা যাচ্ছে উনি যখন বাসা থেকে বের হয়েছেন তখন ওনার শরীরে কোনো লাল রুমাল ছিল না, কিন্তু যখন ওনাকে অপহরণ করার অবস্থা পাওয়া গেছে সেখানে কিন্তু ওনার শরীরে লাল রুমাল পাওয়া গেছে। তার মানে ওনাকে ধরলে আরও একটা ব্যাপার বের হবে। যাই হোক, এবার আমরা ওনার ছেলের বক্তব্য শুনে আসি, ওনার বাবার ব্যাপারে, যে কতটুকু সত্য ঘুম হয়েছিল নাকি কেউ ঘুম করেছিল নাকি জিন্নাতের সমস্যা। মহিবুল্লাহ মিয়াজি সাহেবের ছোট ছেলে, আমার নাম মোহাম্মদুল্লাহ। সমস্ত তথ্য প্রমাণ এবং পুলিশের তদন্ত সমস্ত সবার তদন্তের ভিত্তিতে আব্বুকে কালকে ডাকা হয়। আব্বু যেরকম ভাবে ডায়েরিভুক্ত মামলা করছে বা যেরকম ভাবে উনি কথা বলছে যে এরকম হয়েছে, তো পুলিশ তদন্ত করার পরে কিছুটা গরমিল পায় যে এরকম হয়েছে কিন্তু এটার সাথে মিলতেছে না। তো আব্বুকে সরাসরি থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বু বলে যে না, ওইটার উপরে আব্বু স্থির থাকে যে আগে যেটা বলছে। কিন্তু তারপরে পুলিশ বোঝানোর পরে, এরপরে সমস্ত কিছু বোঝার পরে এরপরে আব্বু এটা বলতেছে যে না, ওনাকে কেউ বলতেছে এরকম কর, উনি ওইরকম করছে। উনি প্রথমে মিরের বাজার অটোতে গেছে, উনি বলল ওনাকে কেউ বলছে যাইতে, উনি গেছে। তারপরে ওনাকে বললো যে এখন জয়দেবপুর যা সিএনজি দিয়ে, তো উনি জয়দেবপুর গেছে। তারপরে ওনাকে বললো যে শ্যামলী টিকিট বাস কাউন্টারে টিকিট সংগ্রহ কর, তো উনি সংগ্রহ করছে। তারপরে ওই 10টার সময় কোথায় যেন নামলো উনি। তারপর ওইখান থেকে আবার পঞ্চগড়ের টিকিট কাউন্টার গিয়ে পঞ্চগড়ের বাসে উঠে পঞ্চগড় নামলো। ওইখান থেকে আব্বু নিজে হেঁটে আবার নিজেই পায়ে শিকল বাঁধলো। এগুলো আব্বুকে কেউ বলতেছে, আব্বু এটা অনুভব করতেছে, আব্বুকে কেউ বলতেছে। তো আব্বু ওই অনুসারে সব কাজ করছে। আব্বু এটা নিজেই করছে, উনি নিজেই বললো যে উনি নিজেই করছে। অনেক বোঝানো সুজানো, এরপরে অনেক আমরা সবাই মিলে বোঝানোর পরে আব্বু বলছে যে হ্যাঁ উনি নিজেই করছে। তো এই বিষয়টাও দেখা উচিত যে আসলে এখানে জাদু টোনার কোনো বিষয় আছে কিনা অথবা সেহরের কোনো বিষয় আছে কিনা, এটা ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন। যেহেতু এখানে অনেক লোক আছে, তারপরে আব্বু বলছে যে ওনাকে কেউ করতে বলতেছে এরকম কিছু। তো এই জিনিসটা আসলে জাতির জন্য অনেক লাঞ্ছনার বিষয়, একটা জাতিকে বিভ্রান্ত করা, হ্যাঁ নাটকীয় একটা কাজ করা, এই জিনিসটা আসলে এটা উচিত হয় নাই।
তো দর্শক, ওনার ছেলের বক্তব্যের মাধ্যমেও কিন্তু আমরা এটা পাই, ওনার ছেলে কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে নিশ্চিত আব্বু গুম হয়নি, আব্বুকে গুম করা হয়নি, বরং সে যা করেছে নিজে নিজে করেছে। তবে এখন আমরা কিন্তু শেষ বিষয়ে বা শেষ রহস্য উপনীত হলাম যে নিশ্চয় এর পিছনে কোনো ইন্ধনদাতা আছে, কেউ এটা যে কোনো উদ্দেশ্য নিয়ে ওনার মাধ্যমে করিয়েছেন। হতে পারে তার ভালো উদ্দেশ্য, হতে পারে তার খারাপ উদ্দেশ্য, সেটা আমরা জানি না। তবে যাতে ওনার ছেলের লাস্ট কথার মাধ্যমে কিন্তু এটা জেনেছেন, অবশ্যই ওনার ছেলেকে তার জোর জবরদস্তি করে বলা যাবে না, কারণ ওনার ছেলে তো এটা বাইরে বসেই জবাব দিয়ে মানে কথাগুলো বলছে, কোনো ভিতরে বসে কথা বলাচ্ছে না, যেন ওনাকে অস্ত্রের মুখে ধার করে এগুলো বলাচ্ছে। তার মানে আমরা কিন্তু স্পষ্ট আকারে জানতে পারলাম, আগে যে 20% আমাদের সন্দেহ ছিল যে উনি কি বলা হয় যে উনি গুম হয়নি, মানে গুম করা হয়নি ওনাকে, কিন্তু এখন কিন্তু ওনার ছেলের বক্তব্যের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝে যাই যে না, ওনাকে গুম করা হয়নি, বরং উনি যা করেছেন নিজে নিজে করেছেন। তবে এর পিছনে অবশ্যই কোনো ইন্ধনদাতা আছে। তবে আমরা অপেক্ষা করব নেক্সট টাইমের ভিডিও পাওয়ার জন্য, যে ভিডিওতে এর সাথে কোনো ইন্ধনদাতা মিল আছে কিনা তার আমরা প্রমাণ দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।